বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিরাজ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আলোচনা করব ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার 8 থিওরি অফ ইকুয়েশনস অর্থাৎ সমীকরণ তত্ত্বের লেকচার 1 নিয়ে। লেকচার 1 এর অধীনে প্রথম টপিক এক চলকের n ঘাতের বহুপদী সমীকরণ, অর্থাৎ এক চলকের n ঘাতের বহুপদী সমীকরণ কি সেই বিষয়টা আমরা দেখব। চলুন তাহলে আমরা ডেফিনেশনটা দেখি। ধরি চলক x এর f অফ x সমান সামেশন r ইকুয়াল 0 আপ টু n, অর্থাৎ r এর মানটা 0 থেকে শুরু করে n পদ পর্যন্ত, অর্থাৎ r এর মান 0 1 2 3 এরকম সর্বোচ্চ কত হতে পারবে, n তম পদ পর্যন্ত হতে পারবে। এবং এখানে বলা আছে ar ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস r। তাহলে এইখানে যে আমার টার্মটা দেওয়া আছে এই টার্মটা হচ্ছে এক চলকের n ঘাতের বহুপদীর সমষ্টির ফরম্যাটটা আমাদের এখানে দেওয়া আছে। এখন এই সমষ্টির ফরম্যাট থেকে আমাদের প্রথম পদ কি হবে, দ্বিতীয় পদ কি হবে, তৃতীয় পদ কি হবে, প্লাস ডট ডট আপ টু n তম পদ কি হবে সেটা আমরা বের করব। তাহলে প্রথম পদ আমার কি হবে সেটা বের করার জন্য r এর মান প্রথমে কি ধরবো, 0। ফার্স্টে r হচ্ছে 0, তাহলে r এর মান যদি আমার 0 হয় তাহলে এখানে কি হবে a0, অর্থাৎ a নট x টু দি পাওয়ার n মাইনাস আর এর জায়গায় কি হবে 0, তার মানে n মাইনাস 0 মানে কি n, তাহলে প্রথম পদটা হবে a নট x টু দি পাওয়ার n, তারপরে প্লাস। তো r এর মান যখন আমরা 1 ধরবো তখন কি হবে a অন x টু দি পাওয়ার n মাইনাস 1, তারপরে প্লাস। তৃতীয় পদ যখন বের করবো তখন r এর মান কত হবে 2, তাহলে a2 x টু দি পাওয়ার n মাইনাস 2, অর্থাৎ r এর স্থলে জাস্ট আমরা 2 বসিয়েছি, প্লাস ডট ডট এরকম চলতে থাকবে। তারপরে প্লাস এই যে এই পদটা a n মাইনাস 1 ইন্টু এক্স। এখন এই পদটা কীভাবে আসছে এটা একটু পরে বলতেছি, তার আগে আমরা এই পদটা কীভাবে এসেছে সেটা আমরা একটু চিন্তা করি। এখানে আমরা r এর মানটা কত বসিয়েছি, এখানে বসিয়েছি 0, এখানে বসিয়েছি 1, এখানে এই পদটা যখন এসেছে তখন আমরা বসিয়েছি 2। তাহলে এইখানে লাস্ট পদ an এইটা এসেছে তখন আমরা r এর মান কি বসিয়েছি, r এর মানটা বসিয়েছি কি, তখন আমরা r এর মানটা বসিয়েছি n। তাহলে এইখানে r এর মান যদি n বসাই তাহলে কি হবে an x টু দি পাওয়ার n মাইনাস r এর মান কি n, তাহলে দেখুন কি হয় an x টু দি পাওয়ার n মাইনাস n মানে হচ্ছে কি 0, আর কোনো বেইজের পাওয়ার যদি 0 হয় তার মানে কি 1, তাহলে কি হবে an, তার মানে এইখানে n তম পদটা কি হবে an, যেটা কিন্তু আমার nটা কি চলক বর্জিত পদ, কি পদ চলক বর্জিত পদ, অথবা x নটের সহগ হচ্ছে কি an। তাহলে এইখানে এই পদটা আসলো কিভাবে, এ পদটা হচ্ছে n তম পদের পূর্ববর্তী পদটা আর কি। তাহলে চিন্তা করুন আমরা r এর মান বসিয়েছি কি n, যখন r এর মান n বসিয়েছি তখন কিন্তু আমরা কি পেয়েছি an। এখন এটার পূর্ববর্তী পদটা কি হবে, পূর্ববর্তী পদটায় r এর মান হবে কিন্তু n মাইনাস 1। তাহলে r এর মানটা যদি n মাইনাস 1 হয় তাহলে পদটা কি হবে, r এর জায়গায় n মাইনাস 1 হবে, তাহলে a n মাইনাস 1 ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস r এর স্থলে কি হবে n মাইনাস 1। তো এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কি হবে a n মাইনাস 1 ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস মাইনাস প্লাস 1। তাহলে এইখানে কিন্তু n প্লাস n এবং মাইনাস n কাটা যায়, তাহলে আমার থাকবে কি a n মাইনাস 1 ইন্টু x টু দি পাওয়ার 1, তার মানে হচ্ছে a n মাইনাস 1 ইন্টু x। তাহলে দেখুন আমাদের যে r এর মানটা n ছিল তখন আমরা কিন্তু পদটা পেয়েছি কি কনস্ট্যান্ট, তারপরে আমরা r এর মানটা তার পূর্ববর্তী পদ কি হবে সেটার জন্য r এর মানটা কি ধরেছি n মাইনাস 1, অর্থাৎ n এর পূর্ববর্তী পদ, তখন আমার কিন্তু পদটা এসেছে হচ্ছে a n মাইনাস 1 ইন্টু এক্স, সেই পদটাই কিন্তু আমরা এখানে লিখেছি, অর্থাৎ এই n তম পদের পূর্ববর্তী পদ হচ্ছে এটা a n মাইনাস 1 ইন্টু এক্স। তাহলে এই 1 নংটা হচ্ছে n ঘাতের বা n মাত্রার বহুপদী। কেন, কারণ হচ্ছে এই ইকুয়েশনটার দিকে যদি আমরা তাকাই, এই যে 1 নং ইকুয়েশন আমরা পেয়েছি এটার দিকে যদি একটু তাকাই তাহলে এখানে সর্বোচ্চ ঘাত কত, এখানে সর্বোচ্চ ঘাত কিন্তু n।
এই কারণে এটাকে আমরা কি বলতে পারি, n ঘাতের বা n মাত্রার বহুপদী। এখন যদি একের বহুপদীটি শূন্যের সমান হয়, এটা যদি শূন্য অর্থাৎ জিরোর সমান হয়, তাহলে আমরা কি বলতে পারি, এটা সমান 0, অর্থাৎ a0 x টু দি পাওয়ার n প্লাস a1 x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস a2 x টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস ডট ডট an মাইনাস 1 ইন্টু x প্লাস n ইকুয়াল কি হবে 0। এটাকে আমরা 2 নং ধরলাম। এই 2 নংকেই মূলত বলা হয়, 2 নংকে x এর n ঘাতের বহুপদী সমীকরণ বলা হয়। তাহলে এই যে 2 নম্বর ইকুয়েশনটা, 2 নম্বর ইকুয়েশনটাই হচ্ছে আমার কি, এক চলকের n ঘাতের বহুপদী সমীকরণ। তাহলে এই যে 2 নংয়ে বহুপদী সমীকরণে সবগুলা কিন্তু চলক সম্বলিত পদ, একটা শুধু চলকবিহীন অর্থাৎ চলক বর্জিত পদ। তাহলে এই চলক বর্জিত পদকে বলা হয় কনস্ট্যান্ট বা ধ্রুবক পদ, অথবা এটাকে আমরা x নটের সহগও বলতে পারি, যেটা আমরা কিন্তু এইখানে যে টার্মগুলো বুঝিয়েছিলাম কিভাবে এসেছে তখন কিন্তু আমি বলেছিলাম। এই যে একটু দেখুন, এই যে nটা আসছে কিভাবে, এই যে x এর মান, x এর পাওয়ার যেহেতু 0, যার কারণে এটা সমান 1 আসছিল, তাহলে এই কারণে এটা ক্যালকুলেশন n পেয়েছি। তাহলে এই nটা কার সহগ বলতে পারি, x নটের সহগ। আর x নট মানে কি, অর্থাৎ x এর পাওয়ার 0 মানে কি 1। তাহলে সেই লজিকে x টু দি পাওয়ার 0 এর সহগ an বলতে পারি। আর এই n কে মূলত কি বলা হয়, n কে মূলত ধ্রুবক পদ বলা হয়। আশা করি এক চলকের n ঘাতের বহুপদী সমীকরণ ব্যাপারটা ক্লিয়ার। এরপরে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে বহুপদী সমীকরণের মূল ও সহগের মধ্যে সম্পর্ক। খুবই ইম্পর্টেন্ট একটা বেসিক। এই বেসিকটা আমরা যখন পরবর্তী লেকচারে অঙ্কগুলো দেখব তখন কিন্তু আমাদের হিউজ কাজে লাগবে। তো সুতরাং এই টপিকটা খুব ভালোভাবে গুরুত্ব সহকারে দেখতে হবে। তাহলে দেখুন, প্রথম একটা সমীকরণ দেওয়া আছে, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল কি 0। এটা একটা বহুপদী সমীকরণ। এখন এই বহুপদী সমীকরণের মূল কিন্তু দুইটা, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে কি বিটা। কেন মূল দুইটা, কারণ এখানে কিন্তু এই যে সমীকরণটা লেখা হয়েছে এই সমীকরণটা কিন্তু দ্বিঘাত সমীকরণ। কত ঘাত বিশিষ্ট সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। কেন, এখানে চলক হচ্ছে কি x, আর চলকের সর্বোচ্চ পাওয়ার কত 2। এই কারণে এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত মানে হচ্ছে যে সমীকরণের ঘাত বা পাওয়ার সর্বোচ্চ পাওয়ার কত 2, তাকে দ্বিঘাত সমীকরণ বলে। এখন কোন সমীকরণ যত ঘাত বিশিষ্ট সমীকরণ, ওই সমীকরণের মূল ততটা। তাহলে এখানে যেহেতু আমার এটা দ্বিঘাত সমীকরণ, সুতরাং এই সমীকরণের মূল কয়টা আসবে, 2টা। তাহলে সেই 2টা মূলকেই আমি একটাকে ধরেছি আলফা আর একটাকে ধরেছি কি এই যে বিটা। তাহলে দেখুন আমি কিন্তু মূল পেয়ে গেলাম, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। এবং এই বহুপদী সমীকরণের আমি সহগগুলোও জানি, x² এর সহগ a, x এর সহগ b এবং কনস্ট্যান্ট হচ্ছে কি c। এখন আমি মূল ও সহগের সম্পর্কটা কি হবে সাধারণ দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে সেই ব্যাপারটা দেখব। তাহলে মূল ও সহগের সম্পর্ক, মূলদ্বয়ের যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা সমান হবে মাইনাস এক্স এর সহগ। তাহলে এখানে এক্স এর সহগ কি বি। তাহলে দেখুন এক্স এর সহগ তার মানে হচ্ছে বি ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে এক্স স্কোয়ারের সহগ কত এ, তাহলে মাইনাস বি বাই এ মূলদ্বয়ের যোগফল। আর মূলদ্বয়ের গুণফল কি হবে, আলফা বিটা সমান ধ্রুবক পদ। তাহলে এখানে ধ্রুবক পদ কত সি ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে এক্স স্কোয়ারের সহগ কত এ, তার মানে আলফা বিটা ইকুয়াল কি হবে সি বাই এ। একটু বাস্তবিক উদাহরণের মাধ্যমে জিনিসটা যদি ক্লিয়ার করি তাহলে আপনাদের আসলে বেসিকটা খুব ক্লিয়ার হবে। আমরা একটা সমীকরণ চিন্তা করি, সাধারণ দ্বিঘাত সমীকরণ তো এটা লিখলাম। এখন একটা আমরা দ্বিঘাত সমীকরণ চিন্তা করি। ধরুন এক্স স্কোয়ার প্লাস 6x না 5x প্লাস 6 ইকুয়াল 0, এই যে এই সমীকরণ। এখন এটাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমার কি আসবে, একটা আসবে x প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2, এই যে দুইটা উৎপাদক আসবে। এবং এখানে x এর ভ্যালু একটা আসবে -3 আর একটা আসবে কি -2। তাহলে এইটাকে আমি x1 ধরলাম, এটাকে আমি x2 ধরলাম, ঠিক আছে। তাহলে এই যে দুইটা মূল এসেছে এই দুইটার যোগফল কি হবে,
x1 প্লাস x2, তার মানে এই দুটো যোগ করলে কি হবে, -3 আর -2 যোগ করলে কিন্তু -5 হবে। গুণফলটা কি হবে, x1 ইন্টু x2 সমান -3 আর -2 গুণ করলে কত হবে, +6। এটা হচ্ছে বাস্তবিক চিন্তা, অর্থাৎ মূলদ্বয়ের যোগফল হবে -5 এবং মূলদ্বয়ের গুণফল হবে 6। এখন এই সূত্র ধরে যদি আমি চিন্তা করি, এখানে সূত্রটা কি, মূলদ্বয়ের যোগফল, তাহলে মূলদ্বয়ের যোগফল কি, মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা, তার মানে x1 প্লাস x2 সমান আমরা কি লিখতে পারি, মাইনাস এক্স এর সহগ, এখানে বলা আছে মূলদ্বয়ের যোগফল যখন বের করব তখন এক্স এর সহগ, তাহলে এখানে এক্স এর সহগ কত, 5, তাহলে 5 ডিভাইডেড বাই কার সহগ, এক্স স্কোয়ারের সহগ, তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কত, 1, তার মানে আমার দাঁড়ালো হচ্ছে কি -5। দেখুন সেম হলো, এখানে কিন্তু -5 এসেছে। তাহলে মূলদ্বয়ের গুণফলটা কি হবে, মূলদ্বয়ের গুণফল হবে ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, তাহলে ধ্রুবক পদ কত 6 আর এক্স স্কোয়ারের সহগ কত 1, অর্থাৎ 6/1, তার মানে কি 6। তাহলে দেখুন এইখানে কিন্তু আমরা কি দ্বিঘাত সমীকরণের মূল এবং সহগের ভিতরে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা দেখলাম। আশা করি এই যে দ্বিঘাত সমীকরণের মূল ও সহগের সম্পর্ক, এই বিষয়টা ক্লিয়ার। এরপরে আমরা দেখব ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে মূল এবং সহগের সম্পর্কটা কি হবে। তাহলে এখানে দেখুন ত্রিঘাত সমীকরণের আদর্শ রূপ আমরা লিখে নিয়েছি, ax³ প্লাস bx² প্লাস cx প্লাস d = 0। বহুপদী সমীকরণের মূল কয়টা হবে, 3টা, কারণ এটা কত ঘাত বিশিষ্ট সমীকরণ, 3 ঘাত বিশিষ্ট সমীকরণ। সেই মূল 3টা আমরা ধরে নিলাম, একটা আলফা, একটা বিটা আর একটা হচ্ছে কি গামা। হলে সমীকরণের মূল ও সহগের সম্পর্ক হবে কি, এটা কিন্তু ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে 3টা মূলের যোগফল সমান, অর্থাৎ আলফা প্লাস বিটা প্লাস গামা সমান -x² এর সহগ ডিভাইডেড বাই x³ এর সহগ। তাহলে এখানে x² এর সহগ কত, b, তাহলে দেখুন -x² এর সহগ হচ্ছে b ডিভাইডেড বাই x³ এর সহগ কত, x³ এর সহগ হচ্ছে a। তাহলে এই যে আলফা প্লাস বিটা প্লাস গামা, এটাকে কিন্তু আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি, সামেশন আলফা সমান -b/a, অর্থাৎ এইখানে আলফা প্লাস বিটা প্লাস গামা না লিখে এটাকে আমরা সামেশন আকারে যদি লিখতে চাই, তাহলে এভাবে লিখতে পারি, সামেশন আলফা। অনেক সময় দেখবেন যে অঙ্কে সামেশন আলফা নির্ণয় করতে বলছে, তখন কিন্তু এই কথার অর্থ হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামাই বের করতে বলছে, ঠিক আছে, এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। তো তারপরে দুইটা মূল নিয়ে তাদের যোগফল এর ভিতরে সম্পর্ক কি হবে, মূল ও সহগের ভিতরে। তাহলে দেখুন আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল, এই সম্পর্কটা কেমন হবে, এক্স এর সহগ ডিভাইডেড বাই x³ এর সহগ। তাহলে এখানে এক্স এর সহগ কত, এক্স এর সহগ কিন্তু হচ্ছে c, আর x³ এর সহগ কত, x³ এর সহগ হচ্ছে a, তার মানে c/a। তাহলে এইটাকে আমরা সামেশন আকারে কিভাবে লিখতে পারি, সামেশন আলফা বিটা সমান c/a। তো তারপরে 3টা মূলের গুণফল কি হবে, আলফা বিটা গামা সমান মাইনাস ধ্রুবক পদ ডিভাইডেড বাই x³ এর সহগ। তাহলে এইখানে ধ্রুবক পদ কত, d, তাহলে দেখুন -d/x³ এর সহগ হচ্ছে কি a। তার মানে যখন আমরা দ্বিঘাত সমীকরণ দেখেছি তখন কিন্তু মূল ও সহগের ভিতরে সম্পর্ক ছিল কয়টা, 2টা। যখন আমরা ত্রিঘাত সমীকরণে মূল ও সহগের সম্পর্ক দেখলাম তখন সম্পর্ক পেলাম কয়টা, 3টা। আলফা প্লাস বিটা প্লাস গামার ভিতরে একটা সম্পর্ক, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফার ভিতরে একটা সম্পর্ক, এবং আর একটা পেলাম আলফা ইন্টু বিটা ইন্টু গামার ভিতরে একটা সম্পর্ক। তো তারপরে আমরা দেখব চতুর্থ ঘাত সমীকরণের জন্য মূল এবং সহগের সম্পর্ক কেমন হয়। তাহলে দেখুন চতুর্থ ঘাত বিশিষ্ট একটা বহুপদীর আদর্শ রূপ আমরা লিখে নিলাম, a ইন্টু x⁴ প্লাস b ইন্টু x³ প্লাস c ইন্টু x² প্লাস dx প্লাস ইকুয়াল কি 0। তাহলে এটা যেহেতু চতুর্থ ঘাত বিশিষ্ট সমীকরণ, তাহলে এখানে মূল থাকবে কয়টা, 4টা। তাহলে আলফা বিটা গামা ডেল্টা, এই 4টা মূল আমরা ধরে নিলাম। এখন তাহলে সম্পর্ক আসবে কয়টা, মূল ও সহগের ভিতরে সম্পর্ক আসবে কয়টা, মূল ও সহগের ভিতরে সম্পর্ক আসবে 4টা। তাহলে প্রথম সম্পর্ক কি, এই যে 4টা মূলের যোগফল, অর্থাৎ আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা সমান, সম্পর্কটা কেমন হবে, -x³ এর সহগ ডিভাইডেড বাই x⁴ এর সহগ। তাহলে x³ এর সহগ কত, b,
তাহলে দেখুন মাইনাস বি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কত এ, তাহলে মাইনাস বি বাই এ। তাহলে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে আমরা কিন্তু সামেশন আকারে লিখলে কি হবে, সামেশন আলফা সমান মাইনাস বি বাই এ। তো তারপরে দ্বিতীয় সম্পর্কটা কি, আলফা বিটা, আলফা গামা, আলফা ডেল্টা, তারপর হচ্ছে বিটা গামা প্লাস বিটা ডেল্টা প্লাস গামা ডেল্টা। এখন এইখানে একটু সমস্যা হতে পারে অনেকের। সমস্যাটা হচ্ছে এই যে সিরিয়ালগুলো, এটা কিভাবে লিখব, এটা বোঝার ওয়ে কি। আচ্ছা দেখুন এইখানে কিন্তু আমার মূল কয়টা, 4টা, আলফা বিটা গামা ডেল্টা। এখন এইখানে লেখার নিয়ম হচ্ছে আপনি এভাবে চিন্তা করবেন, প্রথমে আলফা, তাহলে আলফা বিটা, আবার আলফার সাথে কে গামা, তাহলে আলফা গামা, তারপরে আলফার সাথে কে ডেল্টা আসবে, অর্থাৎ আলফা ডেল্টা। তাহলে আলফার কাজ শেষ, এখন কি আছে বিটা, তাহলে বিটার সাথে কে আসবে, বিটার সাথে আসবে গামা, তাহলে দেখুন প্লাস বিটা গামা প্লাস বিটা ডেল্টা। তাহলে বিটাও কিন্তু শেষ, তারপরে কে আসবে গামা, তাহলে গামা ডেল্টা। দেখুন সিরিয়ালটা কিন্তু খুব ইজি ওয়েতে মনে রাখা যায়, ঠিক আছে, এভাবে চিন্তা করে মনে রাখতে পারেন। তাহলে এটার ভিতরে সম্পর্ক কি, এক্স স্কোয়ারের সহগ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 এর সহগ। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কত সি, তাহলে সি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কত এ। এখন এইটাকে আমরা সামেশন আকারে যদি লিখতে চাই তাহলে এভাবে লেখা যায়, সামেশন আলফা বিটা সমান সি বাই এ। তাহলে আমাদের দ্বিতীয় সম্পর্কটা গেল। এখন তৃতীয় সম্পর্কটা কি হবে, তৃতীয় সম্পর্ক হচ্ছে আলফা বিটা গামা প্লাস আলফা বিটা ডেল্টা প্লাস আলফা গামা ডেল্টা প্লাস বিটা গামা ডেল্টা ইকুয়াল মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 এর সহগ। তাহলে দেখুন এই জিনিসটা কিভাবে লিখেছে একটু ধরিয়ে দিই। এখানে মূল কয়টা আমার 4টা, আলফা বিটা গামা ডেল্টা। তাহলে প্রথম 3টা করে 3টা মূল নিয়ে চিন্তা করতে হবে। তাহলে আলফা বিটা গামা, তারপরে যোগ, তাহলে আলফার সাথে কিন্তু আমি এই প্রথম এই দুইটা নিয়েছি, তারপরে আবার কি লিখব আলফা। এখন কি করব, এখন হচ্ছে এই বিটার সাথে ডেল্টাটা নিব, তাহলে আলফা বিটা ডেল্টা। তারপরে কি করব, আলফার সাথে কি রয়ে গেছে গামা ডেল্টা, তাহলে আলফা গামা ডেল্টা। তাহলে এখন কিন্তু আলফার কাজ শেষ, আলফা প্রথমে আলফা নিয়ে আমরা কাজ করেছি, এরপরে আমরা কাজ করব বিটা নিয়ে, তাহলে বিটা গামা ডেল্টা, তারপরে প্লাস, সরি প্লাস হবে না, তাহলে আমার এখানে কিন্তু হয়ে গেছে, তার মানে 4টা হয়ে গেছে, এরপরে আর কিন্তু কোনো সম্পর্ক ক্রিয়েট করা যায় না। তাহলে ইকুয়াল, তাহলে এটার ক্ষেত্রে সূত্রটা কি হবে, এটার ক্ষেত্রে সূত্রটা হবে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 এর সহগ। তাহলে এক্স এর সহগ কত, এক্স এর সহগ কিন্তু ডি, আর এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কিন্তু এ, তার মানে মাইনাস ডি বাই এ। এটাকে আমরা সামেশন আকারে লিখতে চাইলে সামেশন আলফা বিটা গামা সমান মাইনাস ডি বাই এ লেখা যায়। তো তারপরে গুণফলের সম্পর্ক আলফা বিটা গামা ডেল্টা সমান কি ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 এর সহগ। তাহলে এখানে ধ্রুবক পদ কি ছিল আমাদের প্রদত্ত সমীকরণে ই ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 এর সহগ, তাহলে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কত এ। তাহলে দেখুন চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণের ক্ষেত্রে মূল ও সহগের সম্পর্ক পেলাম কয়টা, 4টা। তাহলে প্রথমে আমরা দেখলাম সাধারণ দ্বিঘাত সমীকরণের ভিতরে মূল এবং সহগের সম্পর্ক হচ্ছে 2টা, ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে মূল ও সহগের সম্পর্ক হচ্ছে 3টা, এবং চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণের ক্ষেত্রে মূল ও সহগের সম্পর্ক হচ্ছে 4টা। এই যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো কিন্তু আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো করার ক্ষেত্রে খুব কাজে লাগবে। তো এই 3টা সম্পর্ক, এই 3টা সমীকরণ থেকে যে মূল ও সহগের সম্পর্ক খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। এরপরে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে পূর্তিসাম্য ফাংশন কি। 2 বা ততোধিক চলকযুক্ত কোনো ফাংশনের সংযুক্ত চলকের যে কোনো দুইটির পরস্পর পরিবর্তনের ফলে যদি ফাংশনটি একই থাকে তবে ওই ফাংশনটিকে পূর্তিসাম্য ফাংশন বলে। একটু উদাহরণস্বরূপ ব্যাপারটা ক্লিয়ার করি। ধরুন একটা ফাংশন যার চলক হচ্ছে 3টা, এক্স ওয়াই এবং জেড। তাহলে ফাংশনটা কি, ধরুন এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই যেটা। এখন এইখানে প্রথম পজিশনে এক্স আছে, দ্বিতীয় পজিশনে ওয়াই আছে এবং
তৃতীয় পজিশনে জেড আছে। এখন এইখানে যদি আমি পরস্পর পরিবর্তন করি, পরিবর্তন মানে হচ্ছে আমি ওয়াইয়ের স্থলে এক্সকে নিয়ে যাব আর এক্সের স্থলে ওয়াইকে নিয়ে আসব। তাহলে ব্যাপারটা কি হবে, ফাংশনটা ওয়াই এক্স জেড। তখন কি হয় দেখুন, তাহলে এইখানে এক্সের স্থলে কি হবে ওয়াই, প্লাস ওয়াইয়ের স্থলে কি হবে এক্স, তারপরে প্লাস জেডের স্থলে জেডই থাকবে। তাহলে এখানে আমরা যদি একটু সাজিয়ে লিখি, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে দেখুন এইখানে যে এফ অফ ওয়াই কমা এক্স কমা জেড, এই ফাংশনটাও হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখানে এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড সেটাও কিন্তু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, অর্থাৎ কোনো পরিবর্তন হয়নি। তাহলে এখানে কিন্তু আমি দুইটা চলকের পরস্পর কি করেছি, পরিবর্তন করেছি। তাহলে যেহেতু আমার দুইটা চলকের পরস্পর পরিবর্তন করার ফলেও ফাংশনটার কি হয় নাই, পরিবর্তন হয় নাই, সুতরাং এই ধরনের ফাংশনকেই আমরা প্রতিসাম্য ফাংশন বলতে পারি। এই যে এখানে আরও একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণ এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখানেও যদি সেমভাবে আপনি এক্সের স্থলে ওয়াই এবং ওয়াইয়ের স্থলে এক্স পরস্পর পরিবর্তন করেন, তাহলে কিন্তু এই যে ফাংশনের কোনো কি হবে না, রাশির কোনো পরিবর্তন হবে না। সুতরাং এই ফাংশনটা কি হবে, প্রতিসাম্য ফাংশন হবে। আর রাশির বেলায় প্রতিসাম্য রাশিও বলতে পারি। এখানে আরও একটা এক্সাম্পল দেওয়া আছে, কিন্তু এইখানে আর একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড স্কোয়ার এক্স। এইখানে যদি আমরা দুইটা চলকের পরস্পর যদি পরিবর্তন করি, তাহলে ফাংশনটি আর একই থাকবে না। সুতরাং এই ফাংশনটা আর প্রতিসাম্য ফাংশন হবে না, এই কথাটাই বলা আছে। আশা করি প্রতিসাম্য ফাংশনটা ক্লিয়ার। এরপরে প্রতিসম ফাংশনে সামেশন অর্থাৎ সিগমার ব্যবহার। যে প্রতিসম ফাংশন একই আকৃতির রাশির যোগফলে গঠিত, ইহার যে কোনো রাশির বাম পক্ষে সিগমা ব্যবহার করে প্রতিসম ফাংশনটিকে সংক্ষিপ্ত আকারে লেখা যায়। তাহলে সেটা কিভাবে লেখা যায় দেখুন, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা কি ফাংশন, প্রতিসাম্য ফাংশন। তাহলে যেহেতু এটা প্রতিসম ফাংশন, তাহলে এটাকে আমরা বাম পক্ষে অর্থাৎ যে কোনো রাশির বাম পক্ষে কি দিতে পারি, সামেশন দিতে পারি। সামেশন দিয়ে সেটাকে সংক্ষিপ্ত আকারে লিখতে পারি। ব্যাপারটা হচ্ছে এরকমের, একটু যদি দেখাই, ধরুন এখানে আমাদের রাশিটা কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এই যে রাশিটা, এই রাশিটা কি প্রতিসাম্য রাশি। আর এটা যদি ফাংশন আকারে দেখাই, তাহলে এটা প্রতিসাম্য ফাংশন। তাহলে এই ধরনের প্রতিসাম্য ফাংশনকে আমরা সামেশন আকারে লিখতে পারি। সেটা কিভাবে, এই যে সামেশন সাইন অর্থাৎ সিগমা, তারপরে এখানে এটাকে কি লিখতে পারি, এক্স স্কোয়ার। অর্থাৎ সামেশন এক্স স্কোয়ার দ্বারা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এই তিনটারই যোগফল বোঝাচ্ছে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। অথবা এটাকে এভাবেও লিখতে পারি সামেশন ওয়াই স্কোয়ার, অথবা এটাকে এভাবেও লেখা যায় সামেশন জেড স্কোয়ার। তিনটা ওইটি লেখা যায়। এই তিনটার মানেই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে আমাদের যখন প্রতিসাম্য কোনো একটা রাশি প্রতিসাম্য রাশি অথবা কোনো একটি ফাংশন প্রতিসাম্য ফাংশন হবে, তখন ওই ফাংশন বা ওই রাশিকে যে কোনো একটা পদের বাম পাশে সামেশন সাইন দিয়ে অর্থাৎ সিগমাকে নিয়ে এসে একটা পদ বসিয়ে দিলে সেটা দ্বারা আমাদের ওই প্রতিসম ফাংশন বা ওই প্রতিসম রাশির টোটাল যোগফলটা বোঝায়। আশা করি ক্লিয়ার। তো তারপরে দ্বিতীয়টা কিভাবে লিখছে দেখুন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এই যে প্রথমে দেখেছি সামেশন এক্স স্কোয়ার, অথবা সামেশন ওয়াই স্কোয়ারও লিখতে পারতাম, অথবা সামেশন জেড স্কোয়ারও লিখতে পারতাম, তারপরে প্লাস। এটাও কিন্তু এইটুকুও কিন্তু একটা প্রতিসম রাশি বা প্রতিসম ফাংশন। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, সামেশন এক্স ওয়াই, অথবা এই এক্স ওয়াইয়ের পরিবর্তে সামেশন ওয়াই জেড লিখতে পারতাম, অথবা সামেশন জেড এক্স লিখতে পারতাম। সেম ওয়েতে 3 নং সমীকরণ যেটা দেওয়া আছে সেটা কি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি, সামেশন এক্স কিউব, অথবা সামেশন ওয়াই কিউবে লিখতে পারি, অথবা সামেশন জেড কিউবেও লিখতে পারি। তবে এখানে সামেশন এক্স কিউব দেওয়া হয়েছে। তারপরে প্লাস এই যে তিনটা এখানে যে পদগুলো আছে, এখানে তিনটা পদ না, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা,
এই যে 6টা পদ, এই 6টা পদও হচ্ছে 6টা পদ নিয়ে যে গঠিত রাশি, এই গঠিত রাশি কিন্তু প্রতিসাম্য রাশি। সুতরাং এই যেহেতু প্রতিসাম্য রাশি, তাহলে এটাকে আমরা সামেশন আকারে লিখতে পারি সামেশন এক্স স্কোয়ার ওয়াই, অর্থাৎ এইটুকুর পরিবর্তে সামেশন এক্স স্কোয়ার ওয়াইও লিখতে পারি। অথবা এই যে 6টা পদ আছে, সেই 6টা পদের যে কোনো একটা পদ লিখে তার পূর্বে সামেশন চিহ্ন দিলে এই যে 6টা পদের যোগফল এটাকে ডিফাইন করে বা এটা বোঝায়। তারপরে প্লাস 3xyz। তার মানে এই জিনিসগুলো যদি আপনি একটু খেয়াল করেন তাহলে কিন্তু বেশি কঠিন না, জিনিসগুলো খুব ইজিলি বোঝা যায়। আর এই টার্মগুলো কিন্তু আমাদের যখন অঙ্ক করব তখন কিন্তু এই টার্মগুলো খুব কাজে লাগবে। তারপরে দেখুন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার, এটাকে কীভাবে লেখা যায়? সামেশন এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। এবং এটাকে এভাবেও লেখা যায় সামেশন এক্স ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সামেশন এক্স স্কোয়ার ওয়াই জেড। অথবা এটাকে এভাবেও লেখা যায় সামেশন এক্স ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xyz ইন্টু সামেশন এক্স। এখন আপনি কোনভাবে লিখবেন এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার অঙ্কের উপরে, ঠিক আছে? তো তারপরে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স প্লাস জেড এক্স স্কোয়ার সমান কি সামেশন এক্স স্কোয়ার ওয়াই। এখন এটার পরিবর্তে এটাও লেখা যায় সামেশন এক্স, তারপরে সামেশন এক্স ওয়াই মাইনাস 3xyz। এখন আপনি এই যে এইগুলো নিয়ে যদি কাজ করেন, অর্থাৎ সামেশন এক্স ওয়াই বলতে যেটা বোঝায় সেটা লিখে যদি হোল স্কোয়ার করেন, তারপরে মাইনাস 2xyz, তারপরে সামেশন এক্স বলতে কি বোঝায় এক্স প্লাস ওয়াই প্লাস জেড, সেই এক্স প্লাস ওয়াই প্লাস জেডকে যদি 2xyz দ্বারা গুণ করে তারপরে যদি ক্যালকুলেশন করেন তাহলে কিন্তু আমার এই পূর্বের রাশিটাই পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে এইগুলো কেন করি? এইগুলো হচ্ছে আমাদের এই অধ্যায়ের অর্থাৎ সমীকরণ তত্ত্বের সমাধানগুলো খুব সহজে যাতে আমরা পাই, খুব ছোট করে যাতে আমরা করতে পারি ম্যাথগুলো, এই কারণে এভাবে আসলে ডিফাইন করা যায়। তো তারপরে আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে কোনো বহুপদী সমীকরণের মূলসমূহের প্রতিসাম্য ফাংশন। তাহলে আমরা এই পূর্ববর্তী যেটা দেখেছি সেটা হচ্ছে প্রতিসম ফাংশন বা প্রতিসাম্য রাশিতে সামেশন বা সিগমার ব্যবহার। এখন দেখব বহুপদী সমীকরণে সামেশনের ব্যবহারটা কিভাবে করতে হয়। তাহলে কোনো 3 ঘাতের বহুপদী সমীকরণের মূলগুলো যদি আলফা বিটা গামা হয়, তবে সামেশন আলফা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামাকে বোঝায়। অর্থাৎ সামেশন আলফা মানে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা। অথবা এটা সামেশন বিটাও লেখা যায়। সামেশন বিটা সেটা কি হবে? আলফা প্লাস বিটা প্লাস গামা। অথবা সামেশন গামা সমান কি হবে? সামেশন আলফা প্লাস বিটা প্লাস গামা। একইভাবে সামেশন আলফা বিটা সমান কি লেখা যায়? আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। এটা কিন্তু কত ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণের ক্ষেত্রে? 3 ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণের ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু খেয়াল রেখে জিনিসগুলো পড়তে হবে। তারপরে 4 ঘাতের ক্ষেত্রে আমার মূল কয়টা? 4টা, আলফা বিটা গামা ডেল্টা। সেই ক্ষেত্রে সামেশন আলফা বলতে কি বোঝাচ্ছে? আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা। তাহলে এইখানে কিন্তু সামেশন আলফা মানে 3টা মূলের যোগফল, এইখানে সামেশন আলফা মানে 4টা মূলের যোগফল। তাহলে আপনি কখন কোনটা ইউজ করবেন এটা ডিপেন্ড করবে কোশ্চেনে আপনার সমীকরণটা 3 ঘাত বিশিষ্ট সমীকরণ নাকি 4 ঘাত বিশিষ্ট সমীকরণ, সেটার উপর ডিপেন্ড করে আপনার লিখতে হবে। যদি 3 ঘাত বিশিষ্ট সমীকরণ হয় সেক্ষেত্রে সামেশন আলফা যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আলফা প্লাস বিটা প্লাস গামা, আর যদি 4 ঘাত বিশিষ্ট সমীকরণ হয় সেক্ষেত্রে সামেশন আলফা মানে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা। একইভাবে আমরা সামেশন আলফা বিটা কি লিখতে পারি? আলফা বিটা প্লাস আলফা গামা প্লাস আলফা ডেল্টা প্লাস বিটা গামা প্লাস বিটা ডেল্টা প্লাস গামা ডেল্টা। এবং সামেশন আলফা বিটা গামা সমান আমরা লিখতে পারি আলফা বিটা গামা প্লাস আলফা বিটা ডেল্টা প্লাস আলফা গামা ডেল্টা প্লাস বিটা গামা ডেল্টা। এই হচ্ছে আমার কি সামেশনের ব্যবহার। তার মানে আমরা লেকচার 1 অধীনে যে টপিকগুলো পড়েছি এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সুতরাং একটু বুঝে শুনে আমাদের মুখস্থ করতে হবে। তো এই টপিকগুলো আমাদের পরবর্তী অঙ্কে কাজে লাগবে। তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।